तिम्रो मेरो चोखो माया वो वाला है ना सब लावा का रेंज है वो वाला है ना वो पूरा ऊपर ना लास्ट पर सब लावा का रेंज চারদিকে ঘন জঙ্গল, সবুজ আর সবুজ, চড়া রোদ্দুর, আর আর কোনো কিছুর সাউন্ড নেই, শুধুমাত্র চারদিকে এরকম অজস্র পোকার সাউন্ড। আর তার মাঝখানে ওই যে হ্যাঙ্গিং ব্রিজ। মর্নিং ওয়াক কিন্তু মানে অন্তত পাহাড়ে মর্নিং ওয়াক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। মানে এই যে ফ্রেশ অক্সিজেন আর তার সাথে এইরকম চকচক করছে নীল আকাশ, আর ওই যে আকাশের পুরো ল্যান্ডস্কেপ জুড়ে একটা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, যেটা আমাদের ওখানে আমরা শরৎকালেও আজকাল দেখতে পাই না, এখানে ফ্রিতে দেখছি। এই যে ন্যাচারাল বিউটি, এটা পাহাড়ে না এলে কোথায় পাবো? সত্যি মানে এইটুকু ব্রিদিং স্পেস পাওয়ার জন্যই কিন্তু পাহাড়ে আসা। যাই হোক, বেশি কথা বলবো না, একটু এনার্জি বাঁচিয়ে রাখতে হবে এই ওয়াকিংটার জন্য। চলুন হাঁটা যাক আস্তে আস্তে। আজকে 23শে মার্চ। পানবুদারাতে একদিন কাটিয়ে দুই পাহাড়ের গায়ে সকালের আলো মাখা তিস্তার রূপকে দু চোখ ভরে উপভোগ করে এবারে আমি পাড়ি দিয়েছি এখন চারখোলের পথে। আমার আজকের ঠিকানা কাফেরগাঁও। চারখোলের এই রাস্তা দিয়েই কিন্তু কাফেরগাঁও পৌঁছানো যায়। যারা এখনো পানবুর ব্লগ দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সময় পেলে দেখবেন প্লিজ। তবে এখানে বলে দিই, পানবুদারা থেকে কাফেরগাঁও কিন্তু 29 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা। এনজিপি থেকে এই রাস্তা দিয়ে অথবা উদলাবাড়ির রাস্তা দিয়ে বাগরাকোটের নতুন হাইওয়ে ধরেও কিন্তু আপনি পৌঁছতে পারেন, তাতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা, 82 কিলোমিটারের রাস্তা। পানবুর রাস্তাতে এটাই পড়বে প্রায় 85 কিলোমিটার, 3 ঘন্টা। হোমস্টেতে ফোন করলে গাড়ি আপনাকে নিয়ে যাবে, তবে তাতে ভাড়া পড়ে যাবে প্রায় 3,500 টাকার মতো। তবে আমার বাহন তো স্কুটি, তাই প্রচুর সুযোগ যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া আর প্রকৃতিকে দু চোখ ভরে উপভোগ করা। তাই দাঁড়িয়েও পড়লাম ঝট করে। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে এলে প্রকৃতির সাথে সাথে মনটাও সবুজ হয়ে যায়। অসাধারণ লাগছে, দারুণ। আর এই সবুজের ফাঁকে ফাঁকে এই যে নীল, সবুজ আর নীল, নীল আর সবুজ, মানে নীল রঙে এখানে মিশে গেছে কিন্তু সবুজ। ঝিঁঝি ডাকছে হালকা আস্তে আস্তে, মাঝে মাঝে পাখির ডাক, ঝিঁঝির ডাক, আর কোনো সাউন্ড নেই। এই নিস্তব্ধতাটাকে আলাদাভাবে এনজয় করতে হয়। চারখোল আমার কাছে বরাবরই একটা মিষ্টি স্মৃতির জায়গা। চারখোলের উপর দিয়েই যাব, তাহলে একটু পুরনো রাস্তায় চক্কর কেটে আসবো না? তা কি হয়? চলুন। চারখোল আর পাবং এদিকে।
कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। আমি বা এখানে বাদ পড়ি কেন? বহুদিন পাহাড়ে এসে মেঘকে ছুঁয়ে দেখিনি। এদিকে চলতে চলতে চারখোল ফটকের কাছে লোলেগাঁও যাওয়ার শর্টকাট অবধি কিন্তু পৌঁছে গেছি। মন চাইছিল মেঘের দেখা মিলুক, আর বলতে না বলতেই আহা হা হা, মেঘ ঢুকছে, মেঘ ঢুকছে। আহা, ওফ, চরম চরম চরম। কি লাগছে উপরটা দিয়ে, মেঘ ঢুকছে ওখান দিয়ে, জাস্ট অসাধারণ। পুরো মেঘ সামনেটা, মাঝখানে রাস্তা একটু ভাঙাচোরা এইখান দিয়ে, তবে এটা শর্টকাট বলে অনেকটা তাড়াতাড়ি হবে, কিন্তু যারা স্কুটি নিয়ে আসছেন বা বাইক নিয়ে আসছেন তাদেরকে একটু সাবধানে যেতে হবে এই রাস্তাটা দিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক এই শর্টকাটটা, লোলেগাঁওয়ের শর্টকাটটা দিয়ে এসে পুরো হাইওয়ের উপরে। দাঁড়ানোর কারণটা অন্য, জাস্ট দেখুন। ওফ, মানে সেই লাগছে, পুরো সেই, পুরো মেঘের রাজ্য। চারদিক থেকে ধোঁয়ার মতো মেঘ ঢুকছে, কি অসাধারণ লাগছে এই জায়গাটা। মানে মনে হচ্ছে না পুরো স্বপ্নপুরী, জাস্ট মনে হচ্ছে একটা স্বপ্ন রাজ্য, জাস্ট একটা স্বপ্ন রাজ্য। পাহাড়ের জাদু দেখেছেন? এই দেখুন, মেঘে ঢাকা জঙ্গল শেষ হয়ে এবার পাইন বনের বুক চিরে দূরে হারিয়ে যাওয়া হাইওয়ে। এই পাইন বনটা আমার বরাবরের প্রিয়, সেটা লাভা হোক কিংবা লোলেগাঁও। এই হাইওয়ে দিয়ে পক্ষীরাজের মতো ছুটে যাওয়ার উত্তেজনাই আলাদা। ওই যে দূরে দেখুন, লোলেগাঁও মোড় এসে গেলাম কিন্তু বলতে বলতে। এবার ডান দিকে পাইন বনের ভিতর দিয়ে রাস্তা ধরবো, ওটাই কাফেরগাঁও যাওয়ার রাস্তা। ম্যাপ বলছে আর 2.5 কিলোমিটার, সময় লাগবে 9 মিনিট। তবে প্রকৃতি ঠিক করেই রেখেছিল যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে জাদু দেখাবে। তাই হাইওয়ে থেকে পাইন বনের রাস্তা ধরতেই শুরু হলো টিপ টিপ বৃষ্টি, আর তারপরেই সেই বৃষ্টি বদলে গেল শিলাবৃষ্টিতে। ভাই, এ কি শিলাবৃষ্টি হচ্ছে? সর্বনাশ। বৃষ্টি ভেজা পাইন বনের বুক চিরে সরু এই রাস্তাটা আমাকে যে কত আলাদা একটা অনুভূতির ছোঁয়া দিয়েছিল সেটা আজ এই ব্লগটা বানাতে বানাতেও টের পাচ্ছি। বলতে বলতে কথায় কথায় আড্ডায় আড্ডায় কিন্তু দেখুন কাফেরগাঁও পৌঁছেও গেলাম। তবে আমাকে গ্রামের শেষ সীমানায় পৌঁছতে হবে। আর একটু, এসে গেছি প্রায়। ওই যে সরু রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে, আর এই রাস্তাটারই একেবারে শেষে ওই যে দেখুন ডান দিকে দূরে আমার ঠিকানা, গ্যাবাক হোমস্টে। ব্যাস, পৌঁছে গেলাম। अवंतिका नाम के हो? ওলি বাবা। এখানে এসে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটু গ্রাম গ্রাম লাগছে ব্যাপারটা, বেশ ফাঁকা ফাঁকা, একটু নির্জন,
কোথাও কাঠ কাটার শব্দ হচ্ছে, এখানে লোকাল লোকজন যারা তারা গল্প করছে, বেশ সুন্দর একটা ছোট্ট ছোট্ট গ্রাম গ্রাম এরকম একটা ভাব। আর আমার তো বেশ ভালো লাগছে, মানে আমি যখন পানবুতে ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে একটু ক্রাউডেড ওই জায়গাটা, তবে সেটা কিছু করার নেই, কারণ অত বড় হোমস্টে তো, সুতরাং ওখানে প্রচুর অ্যাকোমোডেশন হবে, তো সুতরাং একটু ক্রাউডেড হবেই। বাট এখানে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা বেশ ঠান্ডা নিরিবিলি। আর তার সাথে যে জিনিসটা দেখানোর সেটা হচ্ছে এই যে আমার রুম। চলুন রুমটা একবার দেখিয়ে দিই, কারণ আপনারা যদি আসেন আপনাদেরকে তো এরকমই কোনো একটা রুমে থাকতে হবে, তো রুমের সেট আপটা দেখিয়ে দেওয়া যায়। এই হচ্ছে আমার রুম, ছোট্ট খাট্ট কম্প্যাক্ট, দুটো বালিশ, দুটো ব্ল্যাঙ্কেট, ছোট্ট একটা খাট, একটা তোয়ালে, আর একটা দিলে ভালো হতো যদি দুজন আসতো। আর রুম থেকে সোজা বাইরে তাকালে এই হচ্ছে ভিউ। আহা, অসাধারণ, দারুণ লাগছে। মেঘ যদি ক্লিয়ার থাকে তাহলে রুম থেকে বসেই দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, অন্তত এই রুম থেকে তো দেখতে পাওয়া যায়। আর বাথরুমটা দেখিয়ে দিই একবার, দাঁড়ান। এই হচ্ছে বাথরুম, গিজার, কোমোড, বেসিন, আয়না, আর ওই হচ্ছে হ্যাঙ্গার। আর কিছু আশা করি লাগবে না, এতে তো হয়ে যাবে। হোমস্টেতে এসছি, 5 স্টার হোটেলে তো নয়, এখানকার মতো করে মানিয়ে গুছিয়ে নিতেই পারি, কি বলেন? ছিমছাম সিম্পল ঘরোয়া একটা সুন্দর লাঞ্চ, খিদের মুখে বেশ তৃপ্তি করে খেলাম। হোমস্টের পিছন দিক দিয়ে একটা সিঁড়ি সোজা জঙ্গলের মধ্যে দিয়ে উঠে গেছে গ্রামের ভিতরে। আর ওই যে দেখছেন, ও হচ্ছে সুদেশ, হোমস্টের মালিক দীপেনজির ভাই। কি অদ্ভুত দেখুন, একা হাতে অতিথিকে গোটা গ্রাম ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। वो पूरा ऊपर ना, नमस्ते दादाजी, हम लोग घास काट के लेके आएंगे। मैदान में क्या कम पड़ी थी, यहाँ पे घास काटने आ गए हम लोग। अच्छा, ऊपर কি সুন্দর জায়গাটা, মানে ওই যে পুরো মনে হচ্ছে একটা জঙ্গলের দেওয়াল, ওখানে কতগুলো হোমস্টে, কি সুন্দর জায়গা। বেশ লাগছিল কিন্তু আমার, সেটা একসাথে গরু ছাগলের জন্য ঘাস পাতা কাটাই হোক, কিংবা ওদেরই রিলেটিভের হোমস্টেতে বসে এক কাপ চা খাওয়াই হোক, অথবা বিকেল বেলা কালচে সবুজ হয়ে আসা পাইন বনের এই পড়ন্ত ছায়াগোনাই হোক। দারুণ। হাঁটতে হাঁটতে এখন বেরিয়েছি, বিকেলবেলা একটা অদ্ভুত পরিবেশ এখানে, চারদিক শান্ত, এতগুলো বাড়ি, এখানে কোথাও কোনো সাউন্ড নেই, শুধু পাখির ডাক শুনতে পাচ্ছি। আর এদিকে এই যে পাইন বন, দারুণ না? কি সুন্দর লাগছে পাইন বনটা, হারিয়ে গেছে ওই রাস্তাটা পুরো পাইন বনের মধ্যে। আর যদি এদিকে ঘোরাই ক্যামেরাটা, কি সুন্দর লাগছে, সবুজ সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ওপাশে ওই যে পাহাড় দেখা যাচ্ছে।
সূর্য এখন পাইন বনের আড়াল দিয়ে মুখ লুকাচ্ছে আস্তে আস্তে। নীল আকাশের নিচে ওই পাহাড়গুলোর বুকে রেখে যাচ্ছে তার আগুন রাঙা পায়ের ছাপ। আর গোটা গ্রামটাও আস্তে আস্তে ওই পাইন বনের ছায়ার সাথে মিশতে মিশতে ডুবে যাচ্ছে অন্ধকারে। পাহাড়ে এলে এই দৃশ্যটা কিন্তু আমার অত্যন্ত পরিচিত। আজ দেরি করব না, কারণ কাল সকালে সাইট সিইং এর প্ল্যান আছে। সন্ধেবেলা বসে বসে পকোড়া আর চা খেতে খেতে এটাই ভাবছিলাম। সামনের পাহাড় জুড়ে ততক্ষণে জোনাকির মতো অজস্র আলো ফুটে উঠেছে। এদিকে সুদেশের কিন্তু বেশ মজা লেগে গেছিল আমার সাথে মিশে। সে তো আমাকে ছাড়তেই চায় না। ওর স্টকে যত গল্প আছে সব শোনাবে আমাকে। আমারও বেশ লাগছিল। मेरी माया माया माया। কিন্তু এবার ও আমাকে টানতে টানতে নিয়ে চলল পাশের বাড়ির জন্মদিনের পার্টিতে, গ্রামের সবার সাথে আলাপ করাতে। এটা কিন্তু আমার একটা উপরি পাওনাই ছিল। কি অদ্ভুত সরল ওদের জীবন, আর কত সরল ওদের আতিথেয়তা। মনে হচ্ছিল যেন আমি ওদের গ্রামের একজন। আর কিসের অপেক্ষা, আমিও সামিল হয়ে গেলাম ওদের সাথে ওই হই হুল্লোড়ে। ঘুম ভাঙল দীপেনজির ডাকে, আর দরজা খুলতেই চোখ জুড়িয়ে গেল। সদ্য ভোরের মিঠে আলো গায়ে মেখে অপলক দৃষ্টিতে আমার দিকে চোখ মেলে তাকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলো তখনও পাইন বনের মাথা ছোঁয়নি, কিন্তু স্লিপিং বুদ্ধা কিন্তু ঘুম ভেঙে উঠে পড়েছেন তার চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে। আহা, কি অসাধারণ একটা ম্যাজিক্যাল ল্যান্ডস্কেপ! কোনো অফবিট গ্রামে এসে কাঞ্চনজঙ্ঘাকে এত সামনে থেকে দেখিনি কখনো। আকাশ এতই পরিষ্কার যে বহু দূরে নাথুলা পাস অব্দি দেখতে পাওয়া যায়। বলতে বলতে দেখলেন কেমন সূর্যের আলোয় পাইন বনের কালচে সবুজ রঙে কিরকম একটা অদ্ভুত হলুদ ছাপ পড়ছে। আহা, জাস্ট কিছু বলার নেই। অপূর্ব অপূর্ব, এত সুন্দর হতে পারে প্রকৃতি, সত্যি দারুণ। চারদিকে কত পাখি ডাকছে,
চতুর্দিকে, মানে এদিক থেকে শোনা যাচ্ছে, ওদিক থেকে শোনা যাচ্ছে, পিছনে দূরে ওখানে কোথাও একটা ডাকছে, রিফ্লেক্ট করছে সাউন্ডটা, মানে পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি হয় না, মানে সেরকম প্রতিধ্বনিত হচ্ছে পুরো সাউন্ডগুলো। আর একটা অদ্ভুত আরাম হচ্ছে, মানে গরম খুব বেশি নেই, ঠান্ডাও খুব বেশি নেই, একটা খুব নর্মাল টেম্পারেচার। হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা। আরামটা গায়ে নয়, আরামটা হচ্ছে চোখে। তার কারণ দেখুন, নীল আকাশের উপর দিয়ে মেঘগুলো হালকা আস্তে 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 উড়ে যাচ্ছে, আর একটা গাছ পাতা নেই কোনো, পুরো আকাশ চিরে উঠে গেছে মনে হচ্ছে। আর তার সাথে কত রকম রঙের সবুজ, দেখুন কত রকম রং, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। আর সবুজ দেখলে চোখে আরাম লাগতে বাধ্য, আর সেই জন্যই এখানে আসা। চলুন হাঁটা যাক। পাহাড়ি সকাল মানেই একটা কর্মব্যস্ত ঝকমকে সকাল, আর এর মাঝে আমি যেন একাই আলসেমি করতে গেছি মনে হচ্ছিল। এই হচ্ছে দীপেনজি, আমার ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। সুদেশ গেছে কাঠ কাটতে। আর এই হচ্ছে মিসেস দীপেনজি, আর সাথে মিনি দীপেনজি স্কুল যাওয়ার জন্য রেডি। শুনলাম দ্বিতীয় সুখবরও কিন্তু খুব জলদি আসবে। বেশ লাগছিল কিন্তু ওদের সাথে এই সকালটা কাটাতে, কিন্তু না, আর দেরি নয়, এবারে সাইট সিইং পর্ব। তাই ঝটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার। আজ আর বৃষ্টি নেই, বরং সূর্যের আলোয় গোটা পাইন বনের ছবিটাই এখন অদ্ভুতভাবে ভাইব্রেন্ট হয়ে গেছে। প্রথমেই ঢু মারলাম লোলেগাঁও ইকো পার্কে, যাবার পথেই পড়বে। কিছুটা আলসে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেশ, তবে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে আপনাকে। লোলেগাঁওতে আমি 3 বছর আগে যখন এসেছিলাম, তখন এই জায়গাটা তৈরি হচ্ছিল। এই রাস্তাটাও তখন এরকম এতটা ভালো ছিল না, ওইদিকে পর থেকে রাস্তা পুরো খারাপ ছিল, মানে তখন তৈরি করছিল, পুরো কাদায় গাড়ির চাকা স্লিপ করতো, এরকম পুরো অবস্থা ছিল। এখন কিরকম হাইওয়ে হয়ে গেছে। আর এই অ্যামিউজমেন্ট পার্কটা তো, মানে লোলেগাঁও ইকো পার্ক, এটা তো আলাদাই লাগছে পুরো। মানে এটা লাভার মতো না হলেও বা লামাডার মতো না হলেও বেশ সুন্দর, ছোট্টর উপরে। আর একটা ক্যানোপিও দেখতে পাচ্ছি, এই যে হ্যাঙ্গিং ব্রিজ। এখান থেকে ঠিক 300-400 মিটার গেলেই পড়বে একটা ওল্ড হ্যাঙ্গিং ব্রিজ। আমি প্রথমেই হ্যাঙ্গিং ব্রিজটা দেখি শঙ্কর ব্লগে, তার আগে খেয়াল করিনি আমি। দেখলাম তো বেশ, তো দারুণ, বেশ সুন্দর। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলা পথ, কত সবুজ, চারদিকে শুধু সবুজ আর নীল, সবুজ আর নীল। আহা হা, জীবন বড় সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। আর কোনো কিছুর সাউন্ড নেই, শুধুমাত্র চারদিকে এরকম অজস্র পোকার সাউন্ড, আর তার মাঝখানে ওই যে হ্যাঙ্গিং ব্রিজ। এখন ইউজ হয় না, মানে এখন কেউ চলাফেরা করে না ওটার উপর দিয়ে, কারণ মেনটেন্যান্স হয়নি। কিন্তু যদি দেখার জায়গা থেকেই ভাবি, তাহলে এটা কিন্তু খুব সুন্দর ভিউ। কতটা দেখুন, কতটা চলে গেছে। অসাধারণ না? কি অদ্ভুত লাগছে, টানা বহু দূর, যতদূর দেখা যাচ্ছে ততদূর অব্দি হ্যাঙ্গিং ব্রিজটাই দেখতে পাচ্ছি। কাশ এটাকে মেনটেন করা যেত। যদি যেত তাহলে কিন্তু এটা শুধুমাত্র হ্যাঙ্গিং ব্রিজ দেখতে নয়, লোকে হ্যাঙ্গিং ব্রিজে হাঁটার জন্য আসতো, এখানে আরো অনেকে আসতো। বাট যাই হোক, খারাপ লাগছে। কত লম্বা, শুধু কি সুন্দর লাগছে হ্যাঙ্গিং ব্রিজটা।
এবার আরেকটু এগোলে যে রাস্তা দিয়ে কাল এসেছিলাম সেই চারখোল যাওয়ার রাস্তা দিয়ে এগোলেই পড়বে সানরাইজ ভিউ পয়েন্ট। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রচণ্ডই শুনশান একটা স্পট, যেখানে একদম ভোরবেলা এলে সোজাসুজি সূর্যোদয়কে দেখার একটা দারুণ সুযোগ পাওয়া যায়। তবে এখন সূর্য মাথার উপরে, আপনারা পরে এলে ট্রাই করতে পারেন। জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর নিরিবিলি। একটা দারুণ ফুলের গন্ধ বেরোচ্ছে। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে ওই ফুলগুলো সাদা সাদা হয়ে রয়েছে গাছে, কিন্তু একটা বেশ বুনো গন্ধ, বুনো মিষ্টি গন্ধ বলতে যেটা বোঝায় ঠিক সেই রকম একটা গন্ধ, দারুণ লাগছে। এই যে একটা ফুল পড়ে আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই ফুলটা সুন্দর, দেখি। ওরে বাপরে, ঝাঁঝালো মাতাল করা গন্ধ। দারুণ। পাহাড়ে বাইক চালানোর মজা এটাই যে হাইওয়ে থাকলে মেঘ, কুয়াশা, কখনো রোদ, কখনো পাইন বনের সারি, আবার কখনো ঘন জঙ্গল, এই সবের মধ্যে দিয়ে ছুটে বেড়ানোর যে এক্সাইটমেন্ট, সেটা যারা যায় তারাই কিন্তু বোঝে। এই যেমন এবার আপনি সোজা হাইওয়েতে উঠে লোলেগাঁও মোড় ক্রস করে লাভার দিকে চলে যান 15 মিনিট। রাস্তার টার্নিং পয়েন্টের মুখেই পড়বে ডাবলিং আর জেরং ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। ডাবলিং এ কিন্তু পার হেড টিকিট ভাড়া পড়বে 30 টাকা। একটু ভিড় পেতে পারেন অবশ্য উইকেন্ডে, তবে ভিড়ের সাথে সাথে 360 ভিউটা কিন্তু এখানে চমৎকার। সাথে একটা গ্লাস ক্যানোপি ফ্রেমও কিন্তু আপনাকে একটা আলাদা আনন্দ দিতে পারে, বিশেষ করে সেলফি লাভারদের। এখান থেকে আমার আজকের শেষ ঠিকানা জেরং ভিউ পয়েন্ট। ডাবলিং থেকে বাইকে লাগবে ধরুন 10 মিনিট। রাস্তাটা হয়তো একটু অফ রোড, কিন্তু ভিউ, চলুন গিয়ে দেখাচ্ছি। এই তো এখানে লেখা রয়েছে জেরং ভিউ পয়েন্ট, কিন্তু টিকিট কাউন্টারে লোক নেই। ওই যে ভিউ পয়েন্ট, ওই যে ওইখানে, আর এদিক দিয়ে নামতে হবে সিঁড়ি দিয়ে। ভাগ্যিস এসেছিলাম, আর এসে যে ভুল করিনি সেটা একদম 100% সত্যি। এই দেখুন কি দুর্দান্ত লাগছে। এমনকি দূরে নদীও দেখা যাচ্ছে ওইদিকে, অসাধারণ। এদিকে লাভা,
হোমস্টে ফিরে এসে যখন লাঞ্চে বসলাম তখন ঘড়িতে প্রায় 3:30 বাজে। সারাদিনের ঘোরাঘুরিতে শরীর তখন পুরো টায়ার্ড, তাই বসে বসে একটু ল্যাদি খাচ্ছিলাম। কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে সেটা খেয়ালই করিনি। সুদেশ কিন্তু খেয়াল রেখেছিল, তাই আমি মানা করা সত্ত্বেও দায়িত্ব নিয়ে আমাকে এন্টারটেন করার কাজে নেমে পড়ল। তাই ঝটপট রেডিও হয়ে গেল বারবিকিউ, আর চটপট বসে গেল একটা নেপালি গানের আসর। এইগুলোই বেশ প্রাপ্তি। একা পাহাড়ে ঘুরতে এলে আর কি চাই বলুন তো? আবার একটা ঝকমকে রোদ মাখানো সকাল, আবার সেই পাহাড় জুড়ে কাঞ্চনজঙ্ঘার কখনো পুরনো না হয়ে ওঠা ছবিটা। এই সব কিন্তু আজ একই আছে, ফুরাবে না। শুধু ফুরাবে একটাই জিনিস, আমার কাফের গাঁয়ের এই কাটিয়ে যাওয়া 2 দিনের মেয়াদ। আজ আমার ঠিকানা বদলের পালা। যাওয়ার বেলাতে সবার মুখে হাসি থাকলেও আমি জানি যে কোথাও গিয়ে ওদেরও আমার মতোই খারাপ লাগছে। কিন্তু জীবন তো এটাই, আমি যাব, আবার কেউ আসবে আমার মতো এভাবে। তবে এই পরিবর্তনের মাঝে অমলিন থেকে যাবে আমার এই কাফের গাঁয়ের স্মৃতিটুকু। না, আর মন ভারী করব না, চলুন এগোনো যাক আমার এই ট্যুরের শেষ ঠিকানার খোঁজে। আজ গল্পটা এখানেই থাকুক। দেখা হচ্ছে আবার জলদি আরেক পাহাড়ি গ্রামে, আরেকটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।